কাল ভারতের উত্তর পূর্ব সীমান্তে স্পেশালি ভারত এবং বাংলাদেশ বর্ডারে যে কাণ্ড ঘটলো তা এক কথায় ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। আজকে সকালে আমি একটি ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, সেখানে বলা হয়েছিল প্রতিদিন রাতে ভারতবর্ষের একটি অংশ থেকে বাংলাদেশের একটি অংশে রেডিও টেকনোলজি কাজে লাগিয়ে কেউ বা কারা যোগাযোগের চেষ্টা করছে। এবং সেই যে থ্রেট, সেই থ্রেটটা শুধু বাংলা নয়, ভারতবর্ষের উত্তর পূর্বতেও কিন্তু বিরাজমান। এবং আপনারা জানেন, স্বাধীনতা দিবসের আগে ভারতের গোয়েন্দা দপ্তর হাই অ্যালার্ট জারি করেছে স্পেশালি বাংলা এবং ভারতবর্ষের উত্তর পূর্ব অর্থাৎ সেভেন সিস্টার্সে। আর কালকে রাতে কি হলো? কালকে রাতে এক ব্যক্তি, তিনি সরাসরি এক বিস্ফোরক দাবি করেছেন। সেই ব্যক্তির নাম মারাক। তিনি দাবি করেছিলেন তার যে দোকান, সেই দোকানটি হলো বাংলাদেশ সীমান্তের অত্যন্ত কাছে। সেই দোকানে তিনি রাতের বেলা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। এবার ঘুমানোর পর 8 থেকে 9 জন ব্যক্তি বাংলাদেশ বর্ডার টপকে নাকি ভারতে আসেন এবং তার হাতকে হাতকড়ি দিয়ে বেঁধে ফেলে, হ্যান্ডক্রাফট লাগিয়ে দেন। এবং হ্যান্ডক্রাফট লাগানোর পর তাকে দলবদ্ধভাবে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করেন। পরবর্তীকালে তিনি রিয়েলাইজ করেন যা হচ্ছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এবং ওই এলাকায় একটি ঘন জঙ্গল একটি ছিল, এবং সেই জঙ্গলের উপর থেকে যখন তাকে নিয়ে যাওয়া হয় বা যখন যাচ্ছিলেন, তখন তিনি কোনো রকমে সেই 8 থেকে 9 দুষ্কৃতীদের পরাস্ত করে পালিয়ে ভারতবর্ষে চলে আসেন এবং বিএসএফ এর কাছে এই পুরো ঘটনাটা কিন্তু জানান। বিএসএফ যখন এই ঘটনাটা শোনে, তখন জরুরিকালীন ভিত্তিতে একটি অপারেশন লঞ্চ করেন। এবং সেই অপারেশন লঞ্চ করার পর সেই 8 থেকে 9 জন বাংলাদেশিকে কিন্তু ঘিরে ফেলে। এবং বিএসএফ এর অফিসিয়াল সোর্স পরিষ্কার জানাচ্ছে, তারা প্রাথমিকভাবে 3 বাংলাদেশিকে কিন্তু গ্রেফতার করে নেয়। বাকি 2 জনের হাতে অত্যন্ত ধারালো কিছু অস্ত্র, এমনকি বন্দুকও ছিল। বিএসএফ কর্তাদের দেখে তারা কিন্তু পাল্টা বন্দুক থেকে গুলি ছুটতে শুরু করে। এবং যখন এই পুরো পরিস্থিতি হাতের বাইরে বেরোতে শুরু করে, তখন গ্রামবাসীরা কিন্তু চলে আসে এবং গ্রামবাসীরা এবং বিএসএফ জওয়ানরা একত্রে মিলে সেই 2জনও কিন্তু 2 বাংলাদেশিকেও কিন্তু শেষ মুহূর্তে অ্যারেস্ট করে। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন? ঘটনা এখনো শেষ হয়নি। যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের কাছে কি কি পাওয়া যায় শুনুন। তাদের কাছে ক্যাশ পাওয়া যায়, তাদের কাছে মোবাইল পাওয়া যায়, সিগন্যাল কিছু ব্যবস্থা কিছু পাওয়া যায়। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, তাদের কাছে একজনের থেকে বাংলাদেশ পুলিশের আইডেন্টিটি কার্ড পাওয়া যায় এবং সেই ব্যক্তি স্বীকার করেন তিনি বাংলাদেশ পুলিশের কর্মরত ছিলেন। অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে এক অফিসার, তাকে আটক করলো কালকে বিএসএফ। এবং কেন বাংলাদেশ পুলিশ হঠাৎ করে ভারতবর্ষে ঢুকে এই ব্যক্তিকে কিডন্যাপের চেষ্টা করলো, সেটাই এখন সব থেকে বড় রহস্য। বিএসএফ এর অফিসাররা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারা সরাসরি বলেছেন এটা কোনো পাচারকারীর ঘটনা নয়, হয়তো অনেক বড় পরিকল্পনা বাংলাদেশের পক্ষ থেকে লাগাতার করা হচ্ছে। একটা সোর্স এটাও অনুধাবন করছেন যে পার্টিকুলারলি ভারতবর্ষে তারা রাতের অন্ধকারে আসছেন কিছু রেয়ার আর্থ মিনারেল স্টোন এবং সেভেন সিস্টার্সে কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়, সেগুলোকে চুরি করার জন্য। এটা সাধারণভাবে গরু পাচারকারীর কোনো কিন্তু সংযোগ নেই, কিন্তু সাধারণ এক মানুষকে হাতকড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছে, তার কিসের জন্য? আমি সত্যি রীতিমতো অবাক হয়ে গেছে এই প্রতিবেদনে যা বিএসএফ এর পক্ষ থেকে কালকে সর্বসমক্ষে নিয়ে আসা হয়েছে। দেখুন, আমি ধারাবাহিকভাবে এই ধরনের খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসি, কারণ একটাই, কারণ সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আমার মতো অনেক মিডিয়া যেদিন একসঙ্গে করবে, যেদিন মেইন স্ট্রিম মিডিয়া এই খবরগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবে, আমার মনে হয় 140 কোটি ভারতবাসীর মধ্যে অনেক বেশি অ্যাওয়ারনেস কিন্তু তৈরি হবে। আমি জানি না বিএসএফ কর্মীরা বা যারা জওয়ান, দেশের বীর সৈনিকরা কতদিন এই নোংরা রাজনীতি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যেগুলো করা হচ্ছে সেগুলো থামিয়ে রাখতে পারবেন। কিন্তু বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, বিজেপি যখন এই পুরো স্ট্রাকচারটার মধ্যে ঢুকে যায়, তখন পরিষ্কার বলা উচিত যে এটা কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস, স্টেট স্পন্সর্ড টেরোরিজম, যা পাকিস্তান ভারতের বিপক্ষে করছে। আর এবার খোলাখুলি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিপক্ষে করা হচ্ছে। একাধিক তথ্য কালকে সামনে এসছে।
সেখানে বলা হচ্ছে 4জনকে যে গ্রেফতার করা হয়েছে সেই 4জনের বয়স 30 থেকে 35-এর মধ্যে। অর্থাৎ আপনারা দেখুন যে কথাগুলো আমি বারবার বলছি, প্যাটার্নটা সেম। যুবক সম্প্রদায় বা তরুণ থেকে যুবকের এই পিরিয়ডটার মধ্যে কিছু ব্যক্তিদের কিন্তু টার্গেট করা হচ্ছে এবং তারা ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করছে। ভারতবর্ষে ঢুকে তারা স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করবে, তারা এমন কিছু কর্মকাণ্ড করবে যা কিন্তু ভারত সরকার বুঝতেই পারবে না, এরা সাধারণ মানুষের মধ্যে খুব সহজে মিশে যেতে পারবে। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, একজনের নাম মাফেজ রেহমান, 35 বছর বয়স। 2 নম্বর নাম জাহাঙ্গীর আলম, 25 বছর বয়স। 25 বছর মানে বুঝতে পারছেন, দে আর ব্রেন ওয়াশড, এবং এদেরকে শেখানো হয়েছে যদি এই জিনিস করা যায় তাহলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতে পারে। 25 বছরের একটা ছেলে যখন অবৈধ এই রকম কার্যকলাপ করে, তখন একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের সামাজিক স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি ক্ষয়িষ্ণু হয়ে গেছে, যা সরকার বুঝতে অব্দি পারছে না। 3 নম্বর নাম মেরুফার রহমান, 32 ইয়ার্স মানে এজ। তারপরের নাম সাহিম হোসেন, 30 বছর বয়স। অর্থাৎ 25, 32, 30, 35, মানে যে যে জীবন গড়ার একটা সময়, তারা তখন বাংলাদেশ থেকে ভারতবর্ষের রাতের অন্ধকারে ঢুকছে। বিজিপি, বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের কর্তার সঙ্গে ইনভলভ। তারা ভারতবর্ষে ঢুকে একটা ব্যক্তিকে, মানে একজন ব্যক্তিকে হাতকড়ি দিয়ে বেঁধে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশে। কিসের জন্য? তারা সেই ব্যক্তির কি কোনো অংশ চুরি করতে চেয়েছিল? সেই ব্যক্তিকে প্রাণে মারার জন্য কি তারা ওই দেশে নিয়ে যাচ্ছিল? দেখুন, এখন অনেক বিষয় নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিষয় যেটাকে কোনো মতে ওভারলুক করতে দেওয়া যাবে না, তা হলো বাংলাদেশের পুলিশ কালকে বিএসএফ এর হাতে ধরা পড়েছে এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনূস যেভাবে এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে আন্তর্জাতিক স্তর অবধি পৌঁছে গেছেন এবং দিনের পর দিন ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন, তাদের থেকে আরেকটি স্টেটমেন্ট হয়তো আমার কাছে, আমি অন্তত এক্সপেক্ট করছি যে বাংলাদেশের পুলিশ কিভাবে এই ধরনের অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ল, এক আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, কিছুদিন আগে পাকিস্তানের মুখপাত্র, সেনাবাহিনীর মুখপাত্র, ইনফ্যাক্ট দ্য ইকোনমিস্টে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন, এবার যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী আমাদের উপর কোনো আক্রমণের চেষ্টা করে তাহলে উইল অ্যাটাক ফ্রম দ্য ইস্ট, আমরা পূর্ব দিক থেকে আক্রমণ করব। এবার ভারতের পূর্ব দিক কি? ভারতের পূর্ব দিকে বাংলাদেশ। ফলে বাংলাদেশে বসে ক্রমাগত পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের আর্মি, তারা যে প্রতিনিয়ত পরিকল্পনা করছে তা তো সহজেই বোঝা যাচ্ছে। তারা অফিসিয়ালি বিবৃতি দিয়েছে, ফলে আমার বলার আর কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এই পূর্ব দিক ক্রমশ ভারতবর্ষেরও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, কারণ শুধু পাকিস্তান নয়, ভারতবর্ষের ইন্টারনাল একাধিক গ্রুপ যারা দেশ বিরোধী বিভিন্ন অ্যাকশনে লিপ্ত, তাদেরকেও কিন্তু ফান্ডিং করা হচ্ছে বিদেশি শক্তি দ্বারা, কখনো চায়না, কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ, এবং এমনকি এদের কাছে যে অস্ত্র পাওয়া যাচ্ছে না সেগুলো বিদেশি অস্ত্র। ফলে বিদেশি অস্ত্র ভারতের কিভাবে সেভেন সিস্টার্সের সেই সকল রাজ্যে এই বিদ্রোহী গ্রুপের হাতে পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা রাজনীতি করার জন্য অনেক কিছু বলতে পারেন, অনেক বিরোধিতা করতে পারেন সরকারে, কিন্তু আলটিমেটলি দেশ যদি না বাঁচে, আমরা যদি না বাঁচি, তাহলে রাজনীতি বাঁচবে না, রাজনৈতিক দল তো বাঁচার সম্ভাবনাই নেই। ফলে আমার মনে হয় এই থ্রেট কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে। আজকে বাংলাদেশের পুলিশকে গ্রেফতার করা হয়েছে, কালকে বাংলাদেশের সেনাবাহিনীকে হয়তো গ্রেফতার করা হবে, কিন্তু পরশুদিন হয়তো পাকিস্তানের আইএসআই এর কোনো ব্যক্তিকে এই ভারতে ঢোকার জন্য গ্রেফতার করা হতে পারে। আলটিমেটলি এক বৃহত্তম ষড়যন্ত্র, যা আজকে বিএসএফ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি, কিন্তু যারা কথায় কথায় আমেরিকা এবং রাষ্ট্রসংঘে পৌঁছে যায়, তাদের কাছ থেকে এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে একটি স্টেটমেন্ট অন্তত ভারত এক্সপেক্ট করতেই পারে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।